শেখ হাসিনার দেশে ফেরার যে ঘোষণা, এই ঘোষণার উপরে এই মুহূর্তে বাংলাদেশে অন্য কোনো খবর নেই। বাংলাদেশের রাজপথে আমি যখন আজকের এই অনুষ্ঠান করছি, ঠিক সেই সময়টাতে জেএনজি, এইচএসসি যারা পরীক্ষা দিলেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিলেন, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো ঢাকা শহর কার্যত অচল করে রেখেছেন। রাজপথে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হচ্ছে, তারপর গাড়ি ভাঙচুর হচ্ছে, আরও নানা রকম ঘটনা ঘটছে। এরই মধ্যে আবার প্রধানমন্ত্রী আজকে একটি অনুষ্ঠান করেছেন শিক্ষামন্ত্রীকে নিয়ে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বিষয়টির যে রাজনৈতিক সমাধান, সেই রাজনৈতিক সমাধান হয়তো সরকার চাচ্ছে না। এ কারণে যখন রাজপথে যে বিষয়টি নিয়ে আন্দোলন হচ্ছে এবং যে মুখটি দেশের সেই প্রায় ২০ লাখ ছাত্রছাত্রী, তার সঙ্গে যে অভিভাবক মিলিয়ে কয়েক কোটি মানুষ যে মুখটির বিরুদ্ধে বিষোদ্গার করছে, ঠিক সেই মুখটিকে নিয়ে প্রধানমন্ত্রী যখন আজকের দিনে অনুষ্ঠান, যদিও সেটা পূর্ব নির্ধারিত করছেন, ইট মিনস শিক্ষামন্ত্রীর উপর প্রধানমন্ত্রীর যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা এটি অবিচল। এই কারণে যারা একটু বাঁকা চিন্তা করেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন আছেন, তারা বলার চেষ্টা করছেন যে এই যে রাজপথে যা কিছু হচ্ছে এটা মূলত সাজানো। এই কাজটি করা হচ্ছে যেন কোনো অবস্থাতেই মানুষের মন মানসিকতা শেখ হাসিনার দিকে না যায়, আওয়ামী লীগের দিকে না যায় এবং দেশ নিয়ে উত্তাল থাকে এবং সময় মতো সেটি যেন আবার খেয়ে দেয়া যায়। আর আওয়ামী লীগের ধরনের কথা স্মরণ করার যথেষ্ট কারণ রয়েছে। এর কারণ হলো আওয়ামী লীগ এই খেলা বহুবার খেলেছেন। ১৭টি বছর ধরে তারা খেলেছে। প্রেস ক্লাবের সামনে যাদেরকে তারা নেতা বানিয়েছে টাকা দিয়ে, পয়সা দিয়ে, তারা অনেকেই এখন মন্ত্রী পরিষদে। যে সকল আন্দোলন, লড়াই, সংগ্রাম জাগ্রত রেখে বিএনপি এবং জামাতকে পিটিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে দেশে গণতন্ত্র আছে, নচেত এরকম হলো কী করে? এগুলো সব পুরনো খেলা। ঠিক সেই খেলার কোনো এক ফাঁকে তারা হোঁচট খেয়েছেন, তাদের পা পিছলে গিয়েছে এবং সেই পচা শামুকে তাদের পা কেটেছে। তো সেদিক থেকে যদি বর্তমান সরকার একই কাজ করে থাকে, অন্যায় কিছু তো নয়। আর এই আন্দোলনটি কীভাবে চলছে, কারা করছে, কারা পিছন দিকে মদদ দিচ্ছে, এই সমস্ত কথাবার্তা সরকারের চাইতে আওয়ামী লীগের যারা লোকজন তারা বেশি ভালো বলতে পারবেন। এর কারণ হলো ১৭টি বছর ধরে তারা এই আন্দোলন চালিয়ে আসছে। কাজে এগুলো নিয়ে এখানে আমি কোনো কথা না বলে আমি শুধুমাত্র শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, এটা আওয়ামী লীগের জন্য উপকার হবে না ক্ষতির কারণ হবে, সে বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব। শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, সঙ্গে তার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ফিরবেন এবং তার যারা নেতৃবৃন্দ তারা ইন্টারনেট প্রোটোকলে এসে বলছেন যে আমরা যাব। কেউ কেউ নেত্রীর সঙ্গে দেখা করার জন্য ইতিমধ্যে দিল্লিতে এসে পৌঁছে গেছেন। তারপর অনেকে চার্টার প্লেনে করে, অর্থাৎ শুধুমাত্র ইংল্যান্ড থেকে নাকি 10টি বিমানে করে নেতাকর্মীরা বাংলাদেশে আসবেন। তাহলে 747 যে বিমানগুলো আছে বা এয়ারবাসের যে হাইয়েস্ট ক্যাটাগরির প্যাসেঞ্জার বিমানগুলো আছে, সেগুলো চার্টার্ড করে আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা যদি একসঙ্গে শুধুমাত্র ইংল্যান্ড থেকে 2 থেকে 3 হাজার লোক আসেন, আরও বেশি আসতে পারবে, 3 হাজার লোক তারা যদি আসেন, আবার যদি সেই চার্টার প্লেনে করে ইউএসএ থেকে এইভাবে 3-4 হাজার লোক আসে, ভারত থেকে 4-5 হাজার লোক আসে, মানে জিনিসটা কেমন হয় আবার একটু চিন্তা করেন তো। এটা কিন্তু আপনি যে একেবারে উড়িয়ে দেবেন, নট লাইক দ্যাট, বিকজ দে হ্যাভ মানি, দে হ্যাভ পাওয়ার, দে হ্যাভ কমিউনিকেশন এবং দে নো হাউ টু হ্যান্ডেল ইট। এটি বিমান কী করে চার্টার করে, এবং সেই চার্টার বাংলাদেশের এখন সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা বোঝার আগেই এমন একটা ভাবে তারা কোনো রকম ঘোষণা না দিয়ে অল অন এ সাডেন 1 ঘন্টার নোটিশে, 2 ঘন্টার নোটিশে, 3 ঘন্টার নোটিশে ঢাকা এয়ারপোর্টে চলে এলো দিল্লি থেকে, তারপর যাকে বলা হয় ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে।
এমনকি মধ্যপ্রাচ্য থেকেও আসতে পারে, দুবাই থেকে আসতে পারে, তাদের সেখানে অনেক যাকে বলা হয় লোকজন রয়েছে। এই জিনিসটি কল্পনা করুন, জাস্ট ইমাজিন। হওয়ার সম্ভাবনা 1% যদি নাও থাকে তবুও কল্পনা করুন, এটা হতে পারে। আবার ধরুন এই যে যত কথাবার্তা হলো, ঘোড়ার ডিম কিছুই হলো না, কেউ এলেন না। ডিসেম্বর মাসে তারা জাস্ট জোরে একটা হাসি দিয়ে বললেন যে আমরা 16 তারিখে আসছি, আচ্ছা 7 তারিখে আসছি। ওই দিন শ্বাস রব রব ভাব চারিদিকে, মানে আজকে নেত্রী আসবেন, আওয়ামী লীগের লোকজন ধরপাকড় হচ্ছে, বাড়ি বাড়িতে গিয়ে থানা পুলিশ প্রশাসন যাচ্ছে, যেখানে যেখানে আওয়ামী লীগ আছে সেখানে ছাত্রদল, যুবদল, শিবির সবাই দল বেঁধে এনসিপি যারা লোকজন আছে খুঁজছে, ধরো যেখানে আওয়ামী লীগ সরেয়া এবং নৌকা রয়েছে সব জায়গাতে ধরো এবং সবাইকে আচ্ছা মতো ডলা দাও। আচ্ছা, এরকম চলতে থাকলো। যারা সাধারণ মানুষ তারা অভিশাপ দেওয়া শুরু করলো, গালাগালি করা শুরু করলো, এবং যাদের যাওয়ার কথা এয়ারপোর্টে তারা কেউ গেলেন না, আর যাদের আসার কথা তারা কেউ এলেন না। তারা বিদেশে বসে বললেন যে শুধু আসতে চেয়েছি, এতেই এত ভয়, আর যদি আসতাম তাহলে কি হতো। এরকম নজির তো আছে রাজনীতিতে। এবার ধরুন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিরাট কিছু হবে, মানে বিরাট কিছু হবে, এবং আওয়ামী লীগ বিশেষ করে ইন্টারনেটে এবং টেলিফোনে তারা যে তৎপরতা দেখাচ্ছে, মনে হচ্ছে যে তারা সারা পৃথিবীর অধিকর্তা। যে কোনো একটা নম্বর থেকে টেলিফোন করে বড় বড় পুলিশ কর্মকর্তাদেরকে গালাগাল করা হচ্ছে, বিভিন্ন মানুষকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। তারপর বিভিন্ন ফোর্স, সাইবার ফোর্স, গেরিলা ফোর্স, ৭১ ফোর্স, ২৪ ফোর্স, অসংখ্য নামে সব বাকি সব ভয়ঙ্কর প্রোফাইল পিকচার তৈরি করে বিভিন্ন মানুষকে টেলিফোন করে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। আচ্ছা, তো এই যে ভয় দেখানোর তাদের যে কৌশল, সেই কৌশল তারা চালিয়ে যাচ্ছে, এবং একই সঙ্গে বিভিন্ন মাধ্যমে যারা সামাজিক মাধ্যমে যোগাযোগ রাখেন তারা, এরপরে যারা আওয়ামী লীগ সরকারের জামানাতে অলিগার ছিলেন, আওয়ামী লীগ সরকারের আগে আমলে ১ নম্বর অলিগার ছিলেন সামরিক, বেসামরিক এবং পুলিশ কর্মকর্তারা। তখন একজন সচিব, সেটা যে নামে আপনি তাকে ডাকেন, যারা শেখ হাসিনার খুব কাছাকাছি ছিলেন তাদের ক্ষমতা ১০০ জন মন্ত্রী বা এমপির সাথে বেশি ছিল। এরকম অনেক সচিব ছিলেন। এরপর কিছু ব্যবসায়ী ছিলেন, কিছু সাংবাদিক ছিলেন। মানে এই সব মিলে যে একটা অলিগার শ্রেণী, হাতে গোনা কয়েকজন ছাড়া প্রায় সবাই কিন্তু নিরাপদ দেশের বাইরে আছেন। সাম্প্রতিক সময় আপনি দেখবেন যে তারা সাক্ষাৎকার দিচ্ছেন, শেখ হাসিনাকে ডিফেন্ড করছেন, তাদের জমানাকে তারা ডিফেন্ড করছেন, এবং তারা যে কোনো অন্যায় করেনি সেই কথাগুলো বলার চেষ্টা করছেন। এর সিমটম তারা ডিসেম্বরের আগে অনেক কিছুই তছনছ করতে চাচ্ছে। কিন্তু এখানে যে বিষয়টি হলো যে আমরা যারা এই বাংলাদেশে আছি, এর বাইরে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী বাংলাদেশে পালিয়ে আছেন, প্রকাশ্যে আছেন, হাত পা ধরে কোনো মতো বেঁচে আছেন, এক দুর্বিষহ জীবন আওয়ামী লীগের যারা নেতাকর্মী প্রকাশ্যে আছেন, তাদের পরিবার বলতে গেলে এখন গণিমতের মাল হয়ে গেছেন। তাদের ধন সম্পত্তি এগুলো আল্লাহর মাল হয়ে গেছেন। যে কেউ ইচ্ছা করলে এই জিনিসগুলো দখল করে নিতে পারে, সেটা গুলশানের বাড়ি হোক কিংবা গাজীপুরের ফ্যাক্টরি হোক, ডাজ নট ম্যাটার। তো এই মানুষগুলোর যে দুর্বিষহ জীবন, তারা ডানে যেতে পারছে না, বামে যেতে পারছে না। ১৭ বছরে তারা শুধুমাত্র আওয়ামী লীগকে সাপোর্ট করেছেন, কিন্তু কখনো কোনো সুযোগ নেননি। এই সময়টাতে এসে আল্লাহর গজব এবং মানুষের গজব যুগপৎভাবে এদের উপরে এসে পৌঁছে গেছে। তো এই মানুষগুলো আর এক দফা দমন পীড়নের শিকার হচ্ছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশ তার তৎপরতা বাড়িয়ে দিয়েছে। তারপর সরকার সমর্থক যে সকল রাজনৈতিক সংগঠন রয়েছেন তারা বেশ অ্যাডামেন্ট। মূল ব্যাপার হলো সরকার যায়, নতুন সরকার আসে, কিন্তু দমন পীড়ন ২ নম্বরে যে কাজগুলো রয়েছে সেইগুলো আসলে পরিবর্তন হয় না, আরও খারাপ দিকে যায়। বিএনপি হয়তো ভালো কাজ করছে বেশ কিছু, কিন্তু আওয়ামী লীগের যে ভালো কাজগুলো সেগুলো তারা কোনো অবস্থাতেই কন্টিনিউ করতে চাচ্ছে না।
২ নম্বর হলো যে আওয়ামী লীগ জমানাতে যে ভালো কাজগুলো না হয়ে যে মন্দ কাজগুলো হয়েছে, তার একটাও এই জমানাতে বন্ধ না হয়ে আরও বহুগুণে বেড়ে গেছে। আজকে দেখলাম ইয়াবা একটা চালান ধরেছে, কক্সবাজার থেকে আসছিল, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার। বোঝার চেষ্টা করুন, কক্সবাজার থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবহার করে, তার নাম ব্যবহার করে দুর্বৃত্তরা স্বরাষ্ট্রমন্ত্রীর এবং তার এলাকার বদনাম করার জন্য ইয়াবা ভরে, গাড়ি ভরে ভরে ইয়াবা আনছে এবং সেই ইয়াবা সহ ধরা পড়ছে মহিলা। এই হলো দুর্বৃত্তপনার, যেখানে মানে এক বদিকেই পুরো রাষ্ট্র কন্ট্রোল করতে পারেননি। তো সেখানে যখন হাজার বদি দাঁড়িয়ে যাচ্ছে এবং আগে যেখানে সামান্য ইয়াবা সেই আসতে, এখন ইয়াবা কেবলমাত্র বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে না, ঢাকাতে ব্যবহৃত হচ্ছে না, কক্সবাজার থেকে আসছে, ঢাকাতে ব্যবহৃত হচ্ছে, সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন হচ্ছে, এমনকি অন্য সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে, অন্যান্য দেশে যাচ্ছে, এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে ইয়াবা। সেদিন মানে একজন একটা পার্সেল পাঠাচ্ছিল, বেশ একটা জুতা। তো সে বলল যে এটা এয়ারপোর্টে একটা ভয়ঙ্কর অবস্থা, এখন সন্দেহ হলে স্ক্যানিং করে একটু জুতার সোল মোটা দেখলে সেই জুতাটা কাটে, যেটার মধ্যে ইয়াবা পাচার করা হলো কিনা। এই ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে এবং যারা আন্তর্জাতিক যে কোম্পানিগুলো, ট্রান্সপোর্ট কোম্পানিগুলো লাইক ডিএসএল, ফেডেক্স, এই কোম্পানিগুলো মানে এখন তাদের ব্যবসা বাণিজ্য নিদারুণ হুমকির মুখে পড়ছে, তারা কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারছে না। তো এই যে মন্দ কাজগুলোর যে ক্রমবর্ধমান চাপ, এই চাপ আওয়ামী লীগের নেতাকর্মীরা আর নিতে পারছে না। মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, মার খেয়েছে, বাড়ি ছেড়েছে, যে কটা টাকা ছিল সেগুলো শেষ হয়ে গেছে এবং এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে দেখা গেল একজন এমপি কিংবা একজন মেয়র বা একজন প্রশাসক, জেলা প্রশাসক মানে জেলা পরিষদের যে নিয়ে প্রশাসক ছিলেন, তো ওনারা অনেকেই পালিয়ে আছেন, যার হয়তো ৩-৪টা বাড়ি ছিল। এখন সে ঢাকা শহরে ২০-২৫ হাজার ৩০ হাজার টাকা দিয়ে একটা বাড়ি নিয়ে বা ভাড়া নিয়ে সে তার স্ত্রীকে ওখানে রেখেছে, আর সে বিভিন্ন এলাকাতে, স্ত্রী আছে ঢাকাতে, সে হয়তো আছে রংপুরে। এখন সে রংপুরে নেতাকর্মী বিভিন্ন লোকের কাছ থেকে সে এখন টাকা চাচ্ছে। মেয়র, একটা নামকরা মানে সিটি কর্পোরেশনের মেয়র, তাও কত যে ভাই আমাকে ৫,০০০ টাকা দেন, আমি তো চলতে পারছি না। আরেকজন বিখ্যাত ব্যক্তি, একেবারে বিখ্যাত ব্যক্তি, যার বিরুদ্ধে অভিযোগ সে ৪০০-৫০০ কোটি টাকা সে মেরেছে, সেই লোক দেখা গেল বিভিন্ন মানুষের কাছ থেকে ১০,০০০, ১২,০০০ করে টাকা ৩-৪ জন মিলে সে যেখানে আছে সেভাবে সে চলছে, তার সব কিছু ফ্রিজ করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সব কিছু ফ্রিজ করা, এবং সে মুভমেন্ট করতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না। এই যে আওয়ামী লীগের যে বাস্তব দুর্ভোগ এবং দুর্দশা, সেই দুর্ভোগ এবং দুর্দশা এভাবে ডেডলাইন দিয়ে, ডিসেম্বরের ডেডলাইন দিয়ে, এটা যদি সফল হয় সেটা এক ধরনের ফলাফল হবে, যদি সফল না হয় আওয়ামী লীগের যে যতটুকু শক্তিমত্তা রয়েছে, যতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে, আওয়ামী লীগ সম্পর্কে যত ভয় রয়েছে, সেই ভয়টা ২০২৭ সনে জিরো হয়ে যাবে, জাস্ট জিরো। কথা বলার মানে মানুষ এটা নিয়ে কোনো বিশ্বাসই করবে না, মিডিয়াগুলো এগুলো নিয়ে মাতামাতি করবে না, সামাজিক মাধ্যমে মাতামাতি করবে না, যদি ডিসেম্বরে কোনো একটা ঘটনা না ঘটে। আবার অন্যদিকে ডিসেম্বরে কিভাবে এই ঘটনাগুলো ঘটবে সেটাও কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা কোনো অবস্থাতেই মিলাতে পারছে না, যে ঠিক একটা বোগাসবো হবে নাকি আসলে কিছু একটা হবে। এনিওয়ে, যাই হোক, আমরা দেশের বাসিন্দা, আমরা চাই দেশ শান্তিতে থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, সব ভালো কর্মের ধারাবাহিকতা থাকুক এবং মন্দ কাজগুলো বন্ধ হয়ে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।